অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রস্টেট ক্যান্সার সম্পর্কে আলোচনা করবার জন্য। প্রস্টেট ক্যান্সার একটা ভয়ঙ্কর অসুখ, সারা পৃথিবীতেই এর বিস্তৃতি অসম্ভব বেশি। এটি দ্বিতীয় কারণ পুরুষদের মৃত্যুর। আমাদের দেশেও এর প্রাদুর্ভাব অত্যন্ত বেশি, প্রায় প্রতিটি বাড়িতেই বলতে গেলে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা থাকে। বয়স্ক পুরুষদের অবশ্যই এটা চেক করে দেখা দরকার যে তাদের কোনো এই ধরনের কোনো উপসর্গ আছে কিনা, কিংবা পরীক্ষার মাধ্যমে এটা নির্ণয়ও করা যায়। সম্প্রতি ল্যান্সেট কমিশন খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে আর্লি ডিটেকশন উইল সেভ লাইফ। প্রস্টেট ক্যান্সারের বেলায় এটা খুবই সত্য, এবং সেটি করতে গেলে একটা স্ক্রিনিং দরকার হয়। প্রস্টেট ক্যান্সার এমন একটা অসুখ যেটা প্রস্টেটে ডেভেলপ করে। প্রস্টেট গ্ল্যান্ড পুরুষদের জননতন্ত্রের একটি অংশ মাত্র, যার অবস্থান মূত্রাশয়ের ঠিক নিচে। আপনাদেরকে চিত্রে আমি বুঝিয়ে বলতে চেষ্টা করি। কিডনিতে প্রস্রাব তৈরি হওয়ার পরে এই টিউব, এটাকে বলা হয় ইউরেটার। এটি আস্তে আস্তে মূত্রগুলো এসে এই মূত্রাশয়ে জমা হয়। তারপরে এটি প্রস্টেটের ভেতর দিয়ে, কারণ মূত্রনালীটা প্রস্টেটের ভেতর দিয়ে এটা থাকে, এবং এখানেই এই টিউমারগুলো ডেভেলপ করে, এবং প্রস্টেট ক্যান্সারও এখানেই ডেভেলপ করে। অনেক সময় এটার অস্তিত্ব বোঝাই যায় না, তার মানে উপসর্গ ছাড়াই এটা বাড়তে থাকে, এবং শেষ পর্যন্ত যখন প্রাথমিক অবস্থা অতিক্রম করে শেষে যখন বলতে গেলে মেটাস্টেটিক পর্যায়ে চলে যায়, কিংবা হয়তো স্টেজ 4-এ চলে যায়, তখন হয়তো অনেক সিমটম তৈরি করতে পারে। অনেক কারণ সম্পর্কে আমরা আগে ডিসকাস করতাম, কিন্তু সেগুলো সত্য কারণ নয়। যেমন খাদ্যাভ্যাস, তারপরে স্থূলতা, তারপরে জিওগ্রাফি, তারপরে জেনেটিক, যেমন বংশগত কোনো কারণ হতে পারে। কিন্তু এখন আমরা অনুমান, একেবারে পরীক্ষা কিংবা বৈজ্ঞানিক তথ্য নির্ভর একটা সূত্র থেকে আমরা বুঝতেই পারি যে জেনেটিক ড্যামেজের কারণেই প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে। এই জেনেটিক ড্যামেজ বিভিন্ন কারণে হতে পারে, বয়স তার মধ্যে একটা, এবং আরও অনেক কারণ আছে যেগুলোতে এই জেনেটিক ড্যামেজগুলো হয়। এই জেনেটিক ড্যামেজগুলো হলেই ডিএনএ যে মলিকুলগুলো আছে, এই মলিকুলগুলো ড্যামেজ হয়। এই ডিএনএর এই মলিকুলগুলো ড্যামেজ হলে আনরেগুলেটেড সেল গ্রোথ হতে থাকে। প্রস্টেটে যখন আনরেগুলেটেড সেল গ্রোথ বাড়তে থাকে, তখন এটাকেই বলি আমরা ক্যান্সার, এবং এটা বিভিন্ন জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। কিছুদিন ওরা হয়তো প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু আস্তে আস্তে লাসিকা গ্রন্থি এবং রক্তর শাখা, শিরা উপশিরার মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তখন আমরা বলি এটাকে মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার। যারা বয়োবৃদ্ধ, যাদের বয়স 55 থেকে 75 বছরের মধ্যে, তারা অবশ্যই ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে আছে। যদিও আমাদের 73 বছর পর্যন্ত পুরুষরা বাঁচেন, 73.5 কিংবা 6, তো সেইটি আশাপ্রদ। কিন্তু এই সাথে সাথে প্রস্টেট ক্যান্সার কিন্তু বয়স্কদেরই অসুখ, সে কারণে ঝুঁকিটাও বাড়ছে। পরিবারে যদি কারো প্রস্টেট ক্যান্সার থেকে থাকে, তাহলে এটা খুবই সম্ভব যে আপনারও প্রস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সে কারণে আপনার 45 বছর বয়স থেকে স্ক্রিনিংয়ের আওতাতে আসা উচিত। স্ক্রিনিংটা এমন কিছু না, বছরে একবার যদি আপনি সিরাম পিএস, এটা রক্তের একটা পরীক্ষা করেন, তাহলেই মোটামুটি আপনার কোনো সম্ভাবনা আছে কিনা সেটি আপনি বুঝতে পারবেন। আমরা সাধারণত বলি 50 বছর বয়স থেকে 70 বছর বয়স পর্যন্ত প্রত্যেক বছর একবার সিরাম পিএসের টেস্ট করা উচিত। কিন্তু যাদের পরিবারের মধ্যে কোনো প্রস্টেট ক্যান্সার থাকে, যদি কেউ ভুগে থাকেন, কিংবা এমনকি কোলোরেক্টাল ক্যান্সার কিংবা ব্রেস্ট ক্যান্সার কিংবা অন্য কোনো ক্যান্সারের ঝুঁকিও যদি থাকে, কিংবা হিস্ট্রি যদি থাকে, তাহলেও সিরাম পিএসএ করা উচিত। সাধারণ মানুষ অনেক সময় বুঝতেই পারবেন না, সে কারণেই এটাকে বলা হয় প্রস্টেট ক্যান্সার পুরুষদের জন্য নীরব ঘাতক। তার বয়স যদি 50 কিংবা তার ঊর্ধ্বে হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত, এবং সিরাম পিএসএ নামে একটা পরীক্ষা করলে যদি এটা ভ্যালুটা অ্যাবনর্মাল শো করে, তাহলে তাকে ইউরোলজিস্টের কাছে পাঠানো উচিত, যাতে পরীক্ষা নিরীক্ষা করে
দেখতে পারেন তিনি যে প্রস্টেট ক্যান্সারের কোনো অস্তিত্ব আছে কি না। কিন্তু এটাও ঠিক যে পিএসএ নর্মালও যদি থাকে তবুও 15 থেকে 25% রোগীর কিন্তু প্রস্টেট ক্যান্সার থাকতে পারে সিরাম পিএসএ নর্মাল থেকেও। অতএব বয়সটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাপার। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অর্থাৎ পরিবারের মধ্যে সদস্যদের যদি প্রস্টেট ক্যান্সার থেকে থাকে, তাহলে 45 বছর পর থেকেই প্রত্যেক বছর একবার সিরাম পিএসএ করা উচিত। আমরা বলেছি প্রস্টেট ক্যান্সারে বিভিন্ন রকমের উপসর্গ তৈরি হয়, কিন্তু শেষের দিকে যে এই উপসর্গগুলো আমরা দেখতে পাই, প্রাথমিক অবস্থাতে এই উপসর্গগুলো আমরা বুঝতেও পারি না। অনেক সময় এগুলো সমস্যা তৈরি হয়, যেমন অনিয়ন্ত্রিত প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাব বারবার হওয়া, রাত্রেবেলা বারবার ওঠা, প্রস্রাবের সঙ্গে রক্ত আসা, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবে রক্ত আসা, এই সমস্তগুলো সমস্যা থাকতে পারে। এমনকি এমনও হতে পারে যে প্রস্টেট ক্যান্সার যদি মেরুদণ্ডের হাড়ের মধ্যে যদি বিস্তৃতি লাভ করে কিংবা অন্য যে কোনো জায়গায় বিস্তৃতি লাভ করে, সেখানে কিন্তু ব্যথা বেদনা এবং সে যে অঙ্গে এটা বিস্তৃতি লাভ করেছে সেখানকার কিছু কিছু সমস্যা তৈরি হতে পারে। যেমন লিভারে যদি হয়, লাংসের মধ্যে যদি হয়, তাহলে কাশির সাথে রক্ত আসতে পারে। আলট্রাসাউন্ড যদি করা যায় তাহলে লিভারের মধ্যে বড় বড় চাকা টাকা দেখা যেতে পারে। এক্স রে কিংবা এমআরআই যদি স্পাইনের করা হয় তাহলে সেখানে লক্ষণগুলো পরিষ্কার বোঝা যায়। মৃত্যুর হার সঠিকভাবে বলা খুব মুশকিল, কারণ এইরকম কোনো সার্ভে স্পেসিফিক্যালি হয়নি। কিন্তু প্রস্টেট ক্যান্সার যদি ডিটেক্টেড হয়, যদি এটা আমরা আবিষ্কার করতে পারি, তাহলে তাদের মৃত্যুর হারটা আমরা বলতে পারি। যেমন ধরুন, যদি প্রাথমিক অবস্থায় এটা নির্ণীত হয়, তাহলে তাদের 20 বছর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 95 থেকে প্রায় 98 ভাগ, তার মানে প্রায় 100 ভাগই, তার মানে তাকে নিরাময় বলা যায়। আর যদি প্রস্টেট ক্যান্সার আমরা যদি অ্যাডভান্সড অবস্থাতে পাই, অর্থাৎ বিভিন্ন জায়গায় স্প্রেড করে গেছে, এরকম অবস্থায় যদি আমরা পাই, তাহলে 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা কমপক্ষে 30 ভাগ তো বটেই, এবং 10 বছর বেঁচে থাকার সম্ভাবনা মনে হয় আস্তে আস্তে 30 ভাগের কাছাকাছি পৌঁছাবে। কিন্তু 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা বর্তমানে বোধহয় 30 ভাগ থেকে উন্নীত হয়ে প্রায় 50 ভাগের কাছাকাছি পৌঁছাইছে। খুব সাধারণ পরীক্ষাতেই এটা বোঝা যায়। আমি বলছিলাম বারবার যে রক্তের একটা সাধারণ পরীক্ষা পিএসএ নামে একটা পরীক্ষা করলেই বোঝা যায়। এটি সহজলভ্য পরীক্ষা, এই দেশের প্রায় সর্বত্রই, এমনকি প্রত্যন্ত অঞ্চলেও সিরাম পিএসএ পরীক্ষাটি করা যায় খুব কম খরচে। সিরাম পিএসএ যদি অ্যাবনর্মাল থাকে তাহলে অবশ্যই তাকে ডাক্তারের কাছে পাঠাতে হবে। ডাক্তার মলদ্বারের মধ্যে হাত দিয়ে প্রস্টেট গ্ল্যান্ড স্পর্শ করে বুঝবেন, সেখানে যদি সন্দেহ হয় তাহলে একটা এমআরআই করবেন। যদি তাও সম্ভব না হয়, ওখান থেকে সরাসরি বায়োপসিও করতে পারেন। যদি বায়োপসিতে প্রমাণিত হয় যে প্রস্টেট ক্যান্সার আছে, তাহলে তখন রোগ নির্ণীত হওয়ার পরে স্টেজিং পরীক্ষাগুলো করতে হয়। এই স্টেজিং পরীক্ষাগুলোতে আমরা জানতে পারি যে প্রস্টেট ক্যান্সারটা সীমাবদ্ধ আছে নাকি বিভিন্ন জায়গাতে স্প্রেড করেছে। এই স্টেজিং ইনভেস্টিগেশনগুলো সাধারণত পিএসএমএ নামে একটা পিএসএমএ পেট স্ক্যান, এই জিনিসটি, এই পরীক্ষাটি আমাদের দেশে নাই, কিন্তু না থাকলেও তার বিকল্প হিসাবে আমাদের হোল বডি এমআরআই স্ক্যান এবং বোন স্ক্যান এবং সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন এটা করা যেতে পারে। এতে আমরা স্টেজিংয়ে আমরা বুঝতে পারি যে কত দূর পর্যন্ত এটা বিস্তৃতি হয়েছে, এবং তার উপর নির্ভর করে আমরা চিকিৎসা পরিকল্পনাটা তৈরি করি। ক্যান্সারের চিকিৎসা আসলেই ব্যয়বহুল, তবে এটাকে কাস্টমাইজ করে, এটাকে টেইলরিং করে, এটা খরচ তার সাধ্যের মধ্যে আনার চেষ্টা আমরা সবসময়ই করি এবং করা সম্ভব, এবং এতে দীর্ঘস্থায়ী ফলাফলে কোনো পরিবর্তন হয় না। অনেক সময় খরচের কারণে আমাদের রোগীরা পিছিয়ে যান। তা আমরা চিন্তা করে দেখেছি যে এই খরচের ব্যাপারটা কোনোভাবে যদি আমরা তাদেরকে সহায়তা দিতে পারতাম, তাহলে হয়তো তাদের পক্ষে এই ক্যান্সারটাকে বিট করা অনেক দিন দীর্ঘস্থায়ী একটা জীবনের সম্ভাবনা থাকতো। এক্ষেত্রে সরকারেরও এগিয়ে আসা দরকার, এবং তার সাথে সাথে অন্য অন্য সোশ্যাল যে সমস্ত প্ল্যাটফর্ম আছে, তারা যদি প্রস্টেট ক্যান্সার
একটা ফান্ড তৈরি করতে পারেন, তাহলে হয়তো এর সাফারাররা যারা দরিদ্র মানুষ তারা কিন্তু বেনিফিটটা পেতে পারেন। প্রস্টেট ক্যান্সার সম্পর্কে সচেতনতা খুবই দরকার। ল্যান্সেট কমিশনের কথা বলছিলাম, ল্যান্সেট কমিশন কিন্তু খুব স্পষ্ট করে বলেছে যে আর্লি ডিটেকশন সেভস লাইফ। এর মানে হলো প্রাথমিক অবস্থায় অসুখটা যদি নির্ণীত হয় তাহলে জীবন রক্ষা করা সম্ভব। এর মানে হলো এটি যে যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন, যাদের ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার আছেন, তারা অবশ্যই স্ক্রিনিংয়ের আওতায় নিজে নিজেই করবেন, কারণ আমাদের মতো দেশে সরকারের পক্ষে এই ন্যাশনাল স্ক্রিনিং করা সম্ভব নয়। আর যাদের ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সার নাই তাদেরও 50 বছর বয়স থেকে 75 বছর বয়স পর্যন্ত বছরে একবার যদি সিরাম পিএসএ করেন অথবা বছরে একবার যদি মেডিকেল টেস্টগুলো করেন, চেক আপটা করেন, তাহলেই উনি বুঝতে পারবেন প্রাথমিক অবস্থাতেই, এবং সেটা প্রাথমিক অবস্থায় যদি রোগ নির্ণীত হয় তাহলে তার চিকিৎসাও করা সম্ভব এবং উনি একদমই নিরাময় লাভ করবেন। খাদ্যাভ্যাসের সাথে খুব একটা সম্পর্ক নাই, তবে আগে আমরা বিশ্বাস করতাম যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোর সাথে সম্পর্ক আছে, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো যে সোশ্যাল মিডিয়াতে আমরা যদি বলতে পারি যে আপনার বয়স যদি 40 কিংবা 45 হয় এবং আপনার পিতা যদি প্রস্টেট ক্যান্সার হয়ে থাকে, তিনি যদি মারাও যান অথবা না যান, আপনাদের সিরাম পিএসএ করা উচিত। আর যদি আপনার বয়স 50 হয় তাহলে তারপর থেকে প্রত্যেক বছরে একবার আপনি সিরাম পিএসএ করবেন। এটি করেই আপনি প্রাথমিক অবস্থাতে অসুখটা নির্ণয় করতে পারবেন এবং সেটির চিকিৎসা করা কিন্তু আমাদের বাংলাদেশে খুব সহজেই সম্ভব। এটিকে অবহেলা করার কোনো কারণই নেই এবং এটি সহজ একটা অসুখ যেটি সহজভাবে চিকিৎসাও করা সম্ভব। এটি যদি আমরা ট্রেন মিস করার মতো যদি আমরা প্রাথমিক অবস্থাতে বুঝতে না পারি তাহলে ট্রেন মিসটা হয়ে গেল, এবং প্রাথমিক অবস্থায় যদি আমরা বুঝতে না পারি তাহলে হয়তো মেটাস্টেটিক পর্যায়ে আমরা বুঝবো, সেখানেও কিন্তু ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। যদি মেটাস্টেটিক হয় তাহলে লাইফ সেভিং অনেক ওষুধপত্র এখন এসছে, যাতে করে আমরা মানুষের প্রায় 10 বছর আয়ু প্রায় 50%-এর কাছাকাছি নিয়ে যেতে পারছি। আগামীতে কতগুলো রিসার্চ মলিকুল আসছে, সেগুলোতে আমরা বোধহয় আরও লাইফটাকে এক্সটেন্ড করতে পারবো। তো এই ধারণায় আমরা বলতে পারি যে প্রস্টেট ক্যান্সার একটা ফ্রেন্ডলি অসুখ, যদি এটা চিকিৎসা ঠিকঠাক মতো করা যায়। কিন্তু যদি ঠিকঠাক মতো না করা যায়, এটা কিন্তু একদম দানবের মতো, এটা প্রাণ সংহারক।